একজন সামান্য চা বিক্রেতা কি আসলে আইনের সবথেকে শক্তিশালী ঢাল হতে পারে? যখন ক্ষমতার অহংকারে অন্ধ এক পুলিশ অফিসার এক সাধারণ নারীর ওপর হাত তোলে, তখন শুরু হয় সততা, সাহস আর ন্যায়ের এমন এক মহাকাব্য যা গোটা সিস্টেমের ভিত নাড়িয়ে দেয়। এক সাধারণ নারীর আড়ালে লুকিয়ে থাকা এক পকুতভয় অফিসারের এই লড়াই কি পারবে অপরাধীকে শাস্তি দিতে? চলুন জেনে নিই সেই রোমহর্ষক কাহিনী। তবে তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার শহর বা গ্রামের নাম অবশ্যই লিখবেন। সকালের রোদ তখনও পুরোপুরি কড়া হয়নি। শান্তিপুরা শহরের রতনপুর বাজার ধীরে ধীরে জেগে উঠছিল। দোকানের শাটার অর্ধেক খোলা ছিল। সবজিওয়ালারা তাদের ঝুড়ি সাজাচ্ছিল আর রাস্তার কিনারে রোজকার মতো চায়ের সুগন্ধ বাতাসে মিশতে শুরু করেছিল। সেই রাস্তার মোড়েই ছিল একটি ছোট্ট চায়ের দোকান। না ছিল কোনো চকচকে বোর্ড, না ছিল কোনো বড় নাম, শুধু একটি পুরনো কাঠের টেবিল, একটি স্টোভ, কয়েকটা গ্লাস আর এক মহিলা, ঈশানী। সাদাটে সুতির শাড়ি, চুল শক্ত করে বাঁধা, মুখে না ছিল মেকআপ, না ছিল কোনো গয়না। সাধারণ কেউ দেখলে এটাই ভাবত যে এও হয়তো সেই হাজার হাজার সাধারণ নারীদের একজন যারা প্রতিদিন পেট চালানোর জন্য চা তৈরি করে। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে একটি অসাধারণ মস্তিষ্ক লুকিয়েছিল। ঈশানী আসলে কোনো সাধারণ চাওয়ালি ছিল না। সে ছিল রাজ্য পুলিশ সার্ভিসের সবথেকে তেজস্বী, সবথেকে সৎ আর সবথেকে কড়া অফিসারদের একজন। কিন্তু আজ সে তার উর্দি খুলে রেখেছিল, কারণ সে সত্যিটা দেখতে চেয়েছিল। না ফাইলের পাতায় লেখা সত্যি, না রিপোর্টে লুকিয়ে থাকা সত্যি, বরং রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ যে সত্যিটা প্রতিদিন সহ্য করে, সেই তেতো আসল সত্যিটা সে জানতে চেয়েছিল। গত কয়েক মাস ধরে ঈশানীর কাছে অনেক অভিযোগ আসছিল। অভিযোগগুলো একটি থানার সাথেই যুক্ত ছিল, কোতোয়ালি উত্তর, আর একটি নাম বারবার উঠে আসছিল, সাব ইন্সপেক্টর প্রতাপ রায়। কাগজে কলমে প্রতাপ রায় একজন কঠোর কিন্তু দক্ষ অফিসার ছিল। তার রিপোর্ট পরিষ্কার ছিল, অপরাধের হার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু মাটির কাছের অভিযোগগুলো অন্য গল্প বলছিল। অবৈধ টাকা আদায়, সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার, মহিলাদের সাথে অভদ্র আচরণ আর ক্ষমতার খোলাখুলি অপব্যবহার। ঈশানী জানত সে যদি নিজের আসল পরিচয় যেত, তবে প্রতাপ রায় সতর্ক হয়ে যেত, নাটক করত এবং নিয়মের বই খুলে বসত। তাই সে ঠিক করল সে নিজেই একজন সাধারণ মানুষ সাজবে। 3 দিন আগেই সে এই বাজারে এসেছিল। প্রথম দিন চুপচাপ পরিবেশ দেখল, দ্বিতীয় দিন মানুষের কথা শুনল, তৃতীয় দিন অর্থাৎ আজ কিছু একটা হতে চলেছে, সেটা সে মনের ভেতর থেকে অনুভব করছিল। ঈশানী চা বানাতে বানাতে চারপাশের উপর নজর রাখছিল। প্রতিটি পুলিশের জিপের আসা যাওয়া আর সাইরেনের শব্দ তার কানে আলাদাভাবে বাজছিল। আর তখনই রাস্তার অন্য প্রান্ত থেকে একটি সাদা সরকারি জিপ আসতে দেখা গেল। জিপ থামল, দরজা খুলল, ভারী কদমে নিচে নামল এক ব্যক্তি। খাঁকি উর্দি, চওড়া বুক, চোখে ঘমণ্ড আর মুখে ক্ষমতার নেশা। সে হল প্রতাপ রায়। তার নজর যে চায়ের দোকানের উপর পড়ল, সে থমকে গেল। তার চোখ ঈশানীর উপর আটকে গেল। ঈশানী জেনে শুনেই নজর মেলাল না। সে আদা থেতো করতে থাকল, যেন কিছুই দেখেনি। কিন্তু এই অবহেলাই প্রতাপ রায়ের গায়ে লাগল। তার অভ্যাস ছিল মানুষ তাকে দেখলেই ভয় পাবে, হাত জোড় করবে, গলার স্বর নিচু করে নেবে। কিন্তু এই মহিলা যেন তাকে চিনতেই পারছে না। প্রতাপ রায় জিপের দরজা সজোরে বন্ধ করে সরাসরি চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। ওই, তার গলায় দম্ভ ছিল। ঈশানী মাথা তুলল, চোখে কোনো ভয় ছিল না। হ্যাঁ সাহেব। তার গলা ছিল শান্ত। কার অনুমতিতে এখানে দোকান লাগিয়েছিস? প্রতাপ রায় গর্জে উঠল। সাহেব, এটা তো পাবলিক রাস্তা, ঈশানী সংযমের সাথে বলল। আমি রোজ এখানেই চা বিক্রি করি। প্রতাপ রায়ের ভ্রু কুঁচকে গেল। বেশি মুখ চালাবি না, এই এলাকা আমার আন্ডারে আসে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চুপ হয়ে গেল, কারো সাহস ছিল না কিছু বলার। ঈশানী সরাসরি তার চোখের দিকে তাকিয়ে দেখল। আপনি যদি নিজের ডিউটি সততার সাথে করতেন, সে ধীর অথচ পরিষ্কার স্বরে বলল, তাহলে আপনি জানতেন যে আইন সবার জন্য সমান। এই বাক্যটি যেন প্রতাপ রায়ের অহংকারে হাতুড়ি মারল। তুই আমাকে আইন শেখাবি? তার গলার স্বর চড়ে গেল। ঈশানী বুঝে গিয়েছিল এই সেই লোক যার অভিযোগ ফাইলের নিচে চাপা পড়ে আছে। কিন্তু সে এখন চুপ থাকল, কারণ খেলাটা মাত্র শুরু হয়েছিল। প্রতাপ রায় আরও এক ধাপ এগিয়ে এলো। তার চোখে রাগ ছিল। আজকের পর এখানে যেন আর না দেখি, না হলে ফল ভালো হবে না। ঈশানী গভীর শ্বাস নিল। তার ধৈর্যের পরীক্ষা চলছিল। সে বলল, ধমকি দেওয়া আপনার ডিউটি নয়, আর কোনো মহিলার সাথে এভাবে কথা বলাও শোভা পায় না।
এক মুহূর্তের জন্য বাজার যেন থমকে গেল। প্রতাপ রায়ের হাত মুঠো হয়ে গেল, আর সেখানেই কাহিনী একটি বিপজ্জনক মোড় নেওয়ার প্রস্তুতি নিল। রতনপুর বাজারে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কেউ মোবাইল দেখতে লাগলো, কেউ অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সবাই জানত সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কে এবং তার সাথে লাগার মানে কি। প্রতাপ রায় খাকি উর্দিতে দাঁড়িয়ে থাকা সেই লোকটা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করত। তার কাছে আইন ছিল একটি লাঠি, যা সে যখন খুশি যার ওপর খুশি চালাতে পারত। ঈশানী তার চোখের দিকে তাকিয়ে দেখল। তার ভয় লাগল না, এমনকি রাগও হলো না, বরং তার আফসোস হলো। আফসোস এই কারণে যে একজন উর্দি পরা লোক সাধারণ মানুষকে রক্ষা করার বদলে তাদেরই পিষে মারছে। দেখছিস তো সবাই? প্রতাপ রায় আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে ইশারা করল। একটা ইশারা করলেই সবাই সাক্ষী হয়ে যাবে যে তুই আমার সাথে অভদ্রতা করেছিস। ঈশানী বুঝতে পারল এই লোকটা শুধু দাপুটে নয়, চালাকও বটে। সাক্ষী, সে হালকা হাসির সাথে বলল। সাক্ষী তো প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকে সাহেব, শুধু বলার সাহসটুকু রাখে না। তার এই কথা শুনে ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। কিছু মানুষের চোখে মুহূর্তের জন্য চমক দেখা গেল, যেন কেউ তাদের মনের কথা বলে দিয়েছে, কিন্তু ভয় তখনও ভারী ছিল। প্রতাপ রায় দাঁত কিড়মির করে বলল, আজ বোধহয় খুব শখ জেগেছে, চল তোর দোকার গোটা এখনই। ঈশানী শান্তভাবে চায়ের কেটলি নিচে নামিয়ে রাখল। গোটাবো না, সে পরিষ্কারভাবে বলল। এই জবাব আগুনের মতো কাজ করল। কি বললি তুই? প্রতাপ রায় এগিয়ে গেল। আমি বললাম গোটাবো না। ঈশানীর গলার স্বর তখনও স্থির ছিল, কারণ আমি কোনো বেআইনি কাজ করছি না। প্রতাপ রায়ের শিরা ফুলে উঠল, তার হাত কাঁপতে লাগল। খুব পড়াশোনা জানা হয়ে গেছিস দেখছি, সে ব্যঙ্গ করে বলল। থানায় যেতে হবে তোকে। কি অপরাধে? ঈশানী প্রশ্ন করল। সরকারি কাজে বাধা দেওয়া, সে ঝটপট জবাব দিল। ঈশানী হালকা হাসল। এই হাসি প্রতাপ রায়কে আরও খেপিয়ে দিল। হাসছিস? খুব সাহস বেড়ে গেছে আজ। আর তখনই সে নিজের হাত তুলল। চারদিকে সন্নাটা ছেয়ে গেল, মানুষের নিঃশ্বাস আটকে গেল। কিন্তু সেই মুহূর্তে ঈশানীর ভেতর কিছু একটা বদলে গেল। সে এখন আর শুধু একজন চাওয়ালি ছিল না, সে ছিল একজন অফিসার যে নিজের চোখের সামনে আইনকে পদদলিত হতে দেখছিল। হাত নিচে রাখুন, সে ঠান্ডা স্বরে বলল। আপনি সীমা লঙ্ঘন করছেন। প্রতাপ রায়ের মুখ লাল হয়ে গেল। সীমা? আমার সীমা ঠিক করবি তুই? পরের মুহূর্তেই বাতাসে হাত চালানোর একটা আওয়াজ শোনা গেল। প্রতাপ রায়ের হাত ঈশানীর গালে গিয়ে লাগল। গোটা বাজার যেন জমে গেল। কেউ চিৎকার করার সাহস পেল না, কেউ প্রতিবাদ করল না। ভয় সবার মুখ বন্ধ করে দিয়েছিল। ঈশানী এক মুহূর্তের জন্য টলে গেল। তার মাথা ঘুরে গেল, গালে জ্বলুনি হচ্ছিল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ধীরে ধীরে নিজের হাত গালের ওপর রাখল এবং প্রতাপ রায়ের দিকে তাকাল। এখন তার চোখে না ছিল শান্তি, না ছিল সহনশীলতা, এখন সেখানে ছিল আইনের ক্রোধ। এই চরটা, সে অত্যন্ত শান্ত অথচ বিপজ্জনক স্বরে বলল, আপনার কেরিয়ারের শেষ সিদ্ধান্ত হবে। প্রতাপ রায় হেসে উঠল। ভয় দেখানোর চেষ্টা করিস না, তুই জানিস না আমি কে। আমি জানি, ঈশানী বলল। আপনি সেই মানুষ যার জন্য মানুষ পুলিশকে ভয় পায়। সে ধীরে ধীরে শাড়ির আঁচলের নিচ থেকে হাত বের করল। প্রতাপ রায়ের মনে হয়েছিল হয়তো সে কাঁদবে বা ক্ষমা চাইবে, কিন্তু ঈশানী একটি মোবাইল বের করল। তার স্ক্রিনে রেকর্ডিং চলছিল। পুরো ঘটনা, প্রতিটি শব্দ, প্রতিটি ধমকি এবং সেই চরটা। প্রতাপ রায়ের হাসি হঠাৎ গায়েব হয়ে গেল। এটা কি? তার গলার স্বর থমকে গেল। প্রমাণ, ঈশানী বলল, আপনার আসল চেহারার। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। প্রতাপ রায় মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু ঈশানী পিছিয়ে গেল। এখন একটা পাও যদি এগোবেন, সে কড়া স্বরে বলল, তাহলে এই মামলা এখানেই শেষ হবে না। তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? প্রতাপ রায় চিৎকার করে উঠল। না, ঈশানী বলল, আমি আপনাকে আইনের সাথে পরিচয় করাচ্ছি। সে ফোনটি পকেটে রাখল এবং ভিড়ের দিকে তাকাল। আপনারা সবাই যা দেখলেন, সে উঁচু গলায় বলল, সেটা ভুল ছিল। আর ভুলের বিরুদ্ধে আওয়াজ তোলা অপরাধ নয়।
কিছু মানুষের চোখ ভিজে এলো, কিন্তু তবুও কেউ এগিয়ে এলো না। ঈশানী বুঝল, মানুষ খারাপ নয়, তারা শুধু ভীত। সে ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। পেছনে প্রতাপ রায় দাঁড়িয়েছিল, প্রথমবার ভীত, প্রথমবার কিং কর্তব্য বিমূঢ়। সে বুঝতে পেরেছিল এই মামলা এখন তার হাতের বাইরে চলে গেছে। সেই সন্ধে একটি সরকারি বাংলোতে একজন বরিষ্ঠ অফিসার ফাইল দেখছিলেন। নাম ছিল অনিমেষ সান্যাল, রাজ্যের অন্যতম সৎ এবং কড়া অফিসারদের একজন। দরজায় টোকা পড়ল। আসুন, অনিমেষ সান্যাল বললেন। দরজা খুলল। সামনে দাঁড়িয়েছিল ঈশানী, কিন্তু এখন আর সে চাওয়ালি নয়। তার চোখে সেই তেজ ছিল যা কেবল উর্দি পরা মানুষদের কাছেই থাকে। অনিমেষ সান্যাল মাথা তুলে তাকালেন এবং অবাক হলেন। ঈশানী, তুমি এখানে? ঈশানী মোবাইলটি এগিয়ে দিল। স্যার, সে বলল, এটা শান্তিপুরের আসল সত্যি। অনিমেষ সান্যাল ভিডিওটি চালালেন এবং ভিডিও যত এগোতে লাগল তার মুখ ততই শক্ত হতে লাগল। ঘরে নিস্তব্ধতা বিরাজ করছিল। ভিডিও শেষ হল। অনিমেষ সান্যাল লম্বা শ্বাস নিলেন। এখন এই মামলা আর থামবে না, তিনি দৃঢ় স্বরে বললেন। আর এখান থেকেই শুরু হতে চলেছিল এমন এক লড়াই যা গোটা পুলিশ বিভাগকে নাড়িয়ে দেবে। অনিমেষ সান্যালের ঘরে গভীর নীরবতা ছিল। মোবাইলের স্ক্রিনটা তখনও টেবিলের উপর রাখা ছিল। সেই স্ক্রিন যাতে কিছুক্ষণ আগে পর্যন্ত প্রতাপ রায়ের দম্ভ আর সেই চটটা পরিষ্কার দেখা যাচ্ছিল। অনিমেষ সান্যাল চশমা খুললেন, চোখ বন্ধ করলেন এবং তারপর ধীর স্বরে বললেন, এটা খুব গুরুতর বিষয় ঈশানী। ঈশানী সোজা হয়ে দাঁড়িয়েছিল। তার মুখে না ছিল রাগ, না ছিল তৃপ্তি, শুধু একজন অফিসারের গাম্ভীর্য। সে বলল, স্যার, আমি যদি আজ চুপ থাকতাম তবে কাল অন্য কোনো মহিলার সাথে একই ঘটনা ঘটত, আর হয়তো সে মুখ খুলতেও পারত না। অনিমেষ সান্যাল মাথা নাড়লেন। তুমি একদম ঠিক করেছ, তিনি বললেন। এখন এটা শুধু প্রতাপ রায়ের বিষয় নয়, এটা পুরো সিস্টেমের পরীক্ষা। তিনি ইন্টারকম তুললেন। রজত, তিনি তার ব্যক্তিগত সচিবকে বললেন, তৎক্ষণাৎ কোতোয়ালি উত্তরের সাব ইন্সপেক্টর প্রতাপ রায়ের ফাইল নিয়ে এসো আর তাকে এখনই সাসপেন্ড করার অর্ডার তৈরি করো। সেই একটি বাক্য প্রতাপ রায়ের পৃথিবী নাড়িয়ে দিল। অন্যদিকে প্রতাপ রায় তখন থানায় বসেছিল, কিন্তু আজ তার সেই দাপট গায়েব ছিল। বারবার তার মাথায় সেই দৃশ্যটি ঘুরছিল, ঈশানীর শান্ত মুখ, মোবাইলের রেকর্ডিং আর তার চোখের আত্মবিশ্বাস। ও কে ছিল সে নিজেই বিড়বিড় করছিল। তখনই দরজা খুলল। একজন সিপাই ভেতরে এলো। স্যার, সে ইতস্তত করে বলল, ওপর থেকে ফোন এসেছে। কার? প্রতাপ রায় বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। ডিআইজি অফিস থেকে। প্রতাপ রায়ের বুক ধড়ফড় করে উঠল। সে ফোন তুলল। প্রতাপ রায় বলছি। ওপার থেকে ঠান্ডা আনুষ্ঠানিক গলায় বলা হলো, আপনাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হচ্ছে। আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে। আপনি আপনার সার্ভিস রিভলভার আর আইডি কার্ড এখনই জমা দিয়ে দিন। ফোন কেটে গেল। কিছু সেকেন্ড পর্যন্ত প্রতাপ রায় ফোনের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতেই পারছিল না কি হয়ে গেল। এটা একটা মজা, সে বিড়বিড় করল, কিন্তু এটা মজা ছিল না। কিছুক্ষণের মধ্যেই থানায় অর্ডারের কপি চলে এলো। সিপাহীদের নজর নিচু হয়ে গিয়েছিল। যারা কাল পর্যন্ত তার প্রশংসা করতে থামত না, আজ তারা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল। প্রতাপ রায়ের উর্দি এখন শুধু এক টুকরো কাপড় মনে হচ্ছিল। পরের দিন রাজ্য পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হলো। 3 জন বরিষ্ঠ অফিসার। কোনো রাজনৈতিক চাপ নেই, কোনো সুপারিশ নেই। ঈশানীকে অফিসিয়াল বয়ান দেওয়ার জন্য ডাকা হলো। সে এবার উর্দিতে এলো। যখন সে ঘরে প্রবেশ করল, পরিবেশ পাল্টে গেল। সে এখন আর চাওয়ালি ছিল না, সে ছিল একজন অফিসার, যার চোখে না ছিল ভয়, না ছিল দ্বিধা। আপনি বয়ান শুরু করতে পারেন, তদন্তকারী অফিসার বললেন। ঈশানী প্রতিটি ঘটনা বিস্তারিত জানাল। বাজারের পরিবেশ, প্রতাপ রায় আচরণ, ধুমকি এবং সবশেষে সেই চড়। তারপর সে ভিডিও প্রমাণ পেশ করল। ঘরে উপস্থিত সমস্ত অফিসাররা ভিডিওটি দেখলেন। কেউ কিছু বললেন না। ভিডিও শেষ হওয়ার পর একজন বরিষ্ঠ অফিসার লম্বা শ্বাস নিয়ে বললেন, এটা পরিষ্কারভাবে পদের অপব্যবহার। দ্বিতীয় অফিসার বললেন, আর একজন মহিলার উপর হিংসা। তৃতীয়জন যোগ করলেন, এটা শুধু সাসপেনশনে সীমাবদ্ধ থাকতে পারে না। এদিকে প্রতাপ রায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে তার পুরনো পরিচিতদের ফোন করল। কেউ ফোন তুলল না, কেউ সরাসরি মানা করে দিল। যে সিস্টেমের ওপর তার ঘমণ্ড ছিল, সেই সিস্টেমই এখন তার থেকে দূরে সরে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে একজন উকিলের সাথে যোগাযোগ করল, অভিষেক মুখোপাধ্যায়। স্যার, আমাকে বাঁচিয়ে নিন। প্রতাপ রায় প্রায় কেঁদে ফেলেছিল। আমার চাকরি চলে গেলে আমি বরবাদ হয়ে যাব। উকিল ফাইল দেখলেন।
ভিডিও দেখলেন এবং গম্ভীর স্বরে বললেন, মামলা খুব দুর্বল প্রতাপ, সব প্রমাণ তোমার বিরুদ্ধে। কিন্তু কিন্তু ও তো আমাকে উস্কাচ্ছিল, প্রতাপ রায় বলল। উকিল তার দিকে তাকিয়ে বললেন, আইনের ভাষায় উস্কানি মানে এই নয় যে আপনি কোনো মহিলাকে চড় মারবেন। প্রতাপ রায়ের চোখে প্রথমবার অনুশোচনা দেখা গেল। মিডিয়া খবর পেয়ে গিয়েছিল, সাসপেন্ড হওয়া পুলিশ অফিসারের মহিলাকে মারধর এবং ভিডিও প্রমাণ। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ প্রথমবার দেখল যে কেউ সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে আর সিস্টেম নড়ে উঠেছে। রতনপুর বাজারে যারা সেই দিন চুপ ছিল, আজ তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। সেই মহিলাটি ভুল ছিল না, এক দোকানদার বলল। কাশ আমরাও বলতে পারতাম, অন্যজন যোগ করল। ঈশানী এসব জানত এবং সে জানত ভয় ভাঙতে সময় লাগে। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিল। সিদ্ধান্ত পরিষ্কার ছিল, ক্ষমতার অপব্যবহার, মহিলার ওপর হিংসা এবং সরকারি আচরণবিধি লঙ্ঘন। প্রতাপ রায়ের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করার সুপারিশ করা হল। অনিমেষ সান্যাল ফাইলে সই করলেন। এখন এই মামলা আদালতে যাবে, তিনি বললেন। ঈশানী মাথা নিচু করল। স্যার, সে বলল, আমার শুধু বিচার চাই, প্রতিশোধ নয়। অনিমেষ সান্যাল তার দিকে তাকালেন এবং বললেন, আর এটাই তোমার শক্তি। কয়েক সপ্তাহ পর শান্তিপুরার জেলা আদালতে মামলার প্রথম শুনানি ঠিক হল। প্রতাপ রায় এখন একজন আসামি, ঈশানী এখন অভিযোগকারী। দুজনে মুখোমুখি, সত্য আর ঘমণ্ড, আইন আর ক্ষমতার নেশা। লড়াই এখন খোলা ময়দানে। শান্তিপুরা জেলা আদালতের ভবনটি সেই সকালে অস্বাভাবিক ভিড়ে ঠাসা ছিল। মিডিয়া ভ্যান বাইরে দাঁড়িয়েছিল, ক্যামেরা লাগানো হয়েছিল। মানুষের নজর শুধু একটি নামের ওপর ছিল, প্রতাপ রায়। এক সময় ছিল যখন সে এই ভবনে মাথা উঁচু করে আসত, সাক্ষীদের ভয় দেখাত, আসামিদের ধমকাত। কিন্তু আজ সে একজন আসামি হিসাবে পেশ হতে চলেছিল। হাতকড়া ছিল না, কিন্তু তার মুখে যে ভয় ছিল তা কোনো হাতকড়ার চেয়ে কম ছিল না। সে ধীরে ধীরে আদালতে প্রবেশ করল। পেছনে তার উকিল অভিষেক মুখোপাধ্যায়। সামনে প্রথম সারিতে বসেছিল ঈশানী। পরিষ্কার উর্দি, সোজা হয়ে বসার ভঙ্গি, চোখে আত্মবিশ্বাস। প্রতাপ রায় এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো এবং তারপর নজর নিচু করে নিল। তার মনে পড়ে গেল সেই বাজার, সেই চড় আর সেই রেকর্ডিং। বিচারক সত্যজিৎ ঘোষ এজলাসে এলেন। সবাই উঠে দাঁড়াল। মামলার শুনানি শুরু হল। সরকারি উকিল দাঁড়িয়ে বললেন, ধর্মাবতার, এই মামলা কেবল একজন মহিলার ওপর হামলার নয়, এটি ক্ষমতার অপব্যবহার, পুলিশের উর্দির মর্যাদা ধুলোয় মেশানো এবং সাধারণ মানুষের মনে ভয় ছড়ানোর মামলা। তিনি ঈশানীর দিকে ইশারা করলেন। এই অফিসার নিজের পরিচয় লুকিয়ে কেবল সত্যিটা জানতে চেয়েছিলেন, কিন্তু বদলে তিনি পেয়েছেন হিংসা। তারপর ভিডিও প্রমাণটি আদালতে চালানো হল। স্ক্রিনে সেই দৃশ্য ভেসে উঠল, ধমকি, গালাগালি এবং সেই চড়। আদালতে নিস্তব্ধতা ছেয়ে গেল। বিচারক মন দিয়ে ভিডিওটি দেখলেন। তার মুখ শক্ত হয়ে গেল। সাক্ষীকে ডাকা হল। ঈশানী সাক্ষীর কাঠগড়ায় এলো। আপনি শপথ নিন যে যা বলবেন সত্যি বলবেন। আমি শপথ নিচ্ছি। তার গলা স্থির ছিল। সরকারি উকিল প্রশ্ন করলেন, আসামি কি আপনাকে ধমকি দিয়েছিল? হ্যাঁ। সে কি আপনাকে মেরেছিল? হ্যাঁ। আপনার কাছে কি প্রমাণ আছে? ঈশানী দ্বিধাহীনভাবে বলল, হ্যাঁ, ভিডিও রেকর্ডিং। এবার বিবাদী পক্ষের পালা। উকিল অভিষেক মুখোপাধ্যায় দাঁড়ালেন। তার গলায় চাতুরি ছিল। ঈশানী দেবী, আপনি একজন প্রশিক্ষিত অফিসার, তাই তো? হ্যাঁ। তাহলে এটা কি সত্যি নয় যে আপনি জেনে শুনে আসামিকে উস্কে দিয়েছিলেন? আদালতে গুঞ্জন শুরু হল। ঈশানী সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আইনের কথা বলা উস্কে দেওয়া নয়। উকিল আবার জিজ্ঞেস করলেন, আপনি কি নিজের আসল পরিচয় লুকিয়ে তাকে ধোঁকা দেননি? ঈশানী শান্তভাবে জবাব দিল, আমি যদি পরিচয় দিতাম তবে সত্যিটা কোনোদিন সামনে আসত না। তাহলে এটা কি কোনো স্টিং অপারেশন ছিল? ঈশানী থামল, তারপর বলল, না, এটা একজন নাগরিকের অভিজ্ঞতা ছিল। বিচারক হস্তক্ষেপ করলেন। প্রশ্ন সরাসরি রাখুন। প্রতাপ রায় অস্থির হয়ে উঠছিল। তার হাত কাঁপছিল। এবার তাকে কাঠগড়ায় ডাকা হলো। তার গলা আগের মতো ছিল না। আপনি কি ঈশানীকে মেরেছিলেন? বিচারক জিজ্ঞেস করলেন। কয়েক মুহূর্তের নীরবতা। তারপর, হ্যাঁ, সে ধীরে ধীরে বলল, আমার ভুল হয়ে গিয়েছিল। আদালতে শোরগোল পড়ে গেল।
আপনি কি স্বীকার করেন যে আপনি আপনার পদের অপব্যবহার করেছেন? প্রতাপ রায়ের মাথা নিচু হয়ে গেল। হ্যাঁ, এই স্বীকারোক্তি তার জন্য সবথেকে বড় ধাক্কা ছিল। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক বললেন, আদালত রায় সংরক্ষিত রাখছে। সবাই উঠে দাঁড়াল। ঈশানী দীর্ঘশ্বাস নিল। এই লড়াই এখন শেষ পর্যায়ে। রায়ের আগের রাতে প্রতাপ রায় ঘুমোতে পারল না। তার মনে পড়ছিল তার শুরুর দিনগুলো, প্রথম পোস্টিং এবং সেই পথ যেখান থেকে সব ভুল হতে শুরু করেছিল। অন্যদিকে ঈশানী শান্ত ছিল। সে তাই করেছিল যা একজন অফিসারের করা উচিত। পরের দিন আদালত আবার ভরে উঠল। বিচারক এলেন। পুরো ঘর নিঃশ্বাস আটকে বসেছিল। শান্তিপুরা জেলা আদালতের সেই সকালের বাতাসে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। আদালত কক্ষ পুরোপুরি ভর্তি ছিল। কাঠঘরের পাশে দাঁড়িয়েছিল প্রতাপ রায়। আজ সে সেই মানুষটি ছিল না যে থানায় বসে মানুষকে ভয় দেখাত। আজ সে ছিল কেবল একজন আসামি। তার চোখে ঘুম ছিল না, মুখে চাপের ছাপ স্পষ্ট ছিল। বারবার তার হাত পশে ভিজে যাচ্ছিল। অন্যদিকে প্রথম সারিতে শান্তভাবে বসেছিল ঈশানী। উর্দিতে তার মুখে না ছিল কোনো ঘমণ্ড, না ছিল জয়ের তাড়াহুড়ো। সে কেবল রায়ের অপেক্ষা করছিল। বিচারক সত্যজিৎ ঘোষ এজলাসে আসার সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল। বসুন। তার গলা গম্ভীর ছিল। বিচারক ফাইল খুললেন, কিছু পাতা উল্টালেন এবং তারপর মাথা তুলে বললেন, এই মামলা আদালতের জন্য অত্যন্ত গুরুতর, কারণ এতে একজন পুলিশ অফিসার দ্বারা নিজের পদ, শক্তি এবং উর্দির খোলাখুলি অপব্যবহার করা হয়েছে। প্রতাপ রায়ের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। আদালত সমস্ত প্রমাণ মন দিয়ে দেখেছে। বিচারক এগিয়ে বললেন, বিশেষ করে সেই ভিডিও রেকর্ডিং যাতে আসামির ব্যবহার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পুরো হলে সন্নাটা ছিল। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি প্রতাপ রায় মহিলার ওপর হামলা, সরকারি পদের অপব্যবহার এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী। ঈশানী চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিল। এটি সেই মুহূর্ত যার জন্য সে সব সহ্য করেছিল। বিচারক কড়া স্বরে বললেন, আদালত আসামি প্রতাপ রায়কে 6 মাসের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাচ্ছে। আদালতে গুঞ্জন শুরু হল। প্রতাপ রায়ের মুখের রং উড়ে গেল। বিচারক আরও বললেন, এছাড়াও তাকে তৎক্ষণাৎ পুলিশ পরিষেবা থেকে বরখাস্ত করা হল। এই বাক্যটি প্রতাপ রায়ের জন্য সবথেকে বড় ধাক্কা ছিল। তার উর্দি এখন সারা জীবনের জন্য কেড়ে নেওয়া হল। এই রায় কেবল সাজা নয়, বিচারক বললেন, এটি সেই সমস্ত অফিসারদের জন্য সতর্কবার্তা যারা উর্দিটাকে শক্তি মনে করেন, দায়িত্ব নয়। হাতুড়ি বাজল। আদালতের কাজ শেষ হল। প্রতাপ রায় সেখানেই চেয়ারে বসে রইল। তার কানে কেবল একটি শব্দ বাজছিল, বরখাস্ত। কোনো সুপারিশ কাজে এলো না, কোনো পরিচয় কাজে লাগল না। যে সিস্টেমের ওপর তার ঘমণ্ড ছিল, সেই সিস্টেমই তাকে ত্যাগ করল। পুলিশ তাকে হেফাজতে নিয়ে গেল। ঈশানী বাইরে বেরোল। ক্যামেরা তার দিকে ঘুরে গেল। ম্যাডাম, আপনি কি বলতে চান? একজন রিপোর্টার জিজ্ঞেস করলেন। ঈশানী থামল এবং খুব শান্ত স্বরে বলল, এটা আমার জয় নয়, এটা আইনের জয়। আজ যদি একজন ভুল অফিসার শাস্তি পায়, তবে তার মানে হল সিস্টেম এখনও বেঁচে আছে। এতটুকু বলে সে এগিয়ে গেল। না ছিল কোনো ভাষণ, না ছিল কোনো উদযাপন। কয়েক সপ্তাহ পর প্রতাপ রায় উচ্চ আদালতে আপিল করল। তার আশা ছিল হয়তো সেখান থেকে রেহাই পাবে, কিন্তু উচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দিল, নিম্ন আদালতের রায় পুরোপুরি সঠিক এবং ন্যায়সঙ্গত। আপিল খারিজ করা হল। শেষ দরজাও বন্ধ হয়ে গেল। প্রতাপ রায় নিজের সাজা মেনে নিল। এদিকে ঈশানী নিজের কাজে ফিরে গেল। কিন্তু এখন কিছু একটা বদলে গিয়েছিল। রতনপুর বাজারে মানুষ তাকে চিনতে শুরু করেছিল। সেই চায়ের দোকানটি এখনও সেখানে ছিল, একটি প্রতীক হিসাবে। একজন প্রবীণ দোকানদার বলল, ম্যাডাম, সেই দিন আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাদের সাহস শিখিয়ে দিয়েছেন। ঈশানী হাসল। ভয় পাওয়া ভুল নয়, সে বলল, ভুল হলো ভয়ের সামনে মাথা নত করা। ঈশানীর এই কাহিনী কেবল একজন অফিসারের নয়, এটি সেই প্রত্যেকটি মানুষের যারা অন্যায়ের সামনে চুপ থাকে। এই কাহিনী আমাদের শেখায় যে উর্দি শক্তি নয়, দায়িত্ব। আইন সবার জন্য সমান এবং একটি সাহসী পদক্ষেপ পুরো সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে। ঈশানী উর্দি খুলে একজন চাওয়ালি সেজে সত্যিটা দেখেছিল, আর তারপর উর্দি পরে সেই সত্যিটাকে ন্যায়ের পথে নিয়ে গিয়েছিল। এই কাহিনী আপনার মন ছুঁয়ে নিলে এটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কাহিনীতে।